৩৫ বছর পর চাকসু নির্বাচনকাল ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি, রাকসুতে আচরণ ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল শিবিরের। চট্টগ্রামে অভিযান চালিয়ে ডলার, ইউরো সহ ২০ কোটি টাকার জাল নোট জব্দ, আটক এক, শুটিংয়ের জন্য মুদ্রা বানানোর দাবি। এবং চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, পূর্ব শত্রুতার জেরে বাড়ি বাড়ি গিয়ে মারধর ও কুপিয়ে জখম। স্বাগত। এখন জনপদের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। শুরুতে রাজধানীর মিরপুরের আগুনের প্রসঙ্গ। মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গুডাউনে অগ্নিকাণ্ডে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও অন্তত ৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা ফায়ার সার্ভিসের। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এ বিষয়ে আরও জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। আগুন কতটা নিয়ন্ত্রণে আসলো জানাবেন, আর হতাহত ক্ষয়ক্ষতির বিষয়ে কি বলছে ফায়ার সার্ভিস? এখানে কিন্তু স্বাভাবিকভাবে গার্মেন্টস কারখানা যে আগুন রয়েছে সেটি কিন্তু নিভে গেছে বিকেলেই, অর্থাৎ বিকেল ৪টার আগেই নিভে গেছে। তবে এর পাশেই যে কেমিক্যালের গোডাউন ছিল, সেই কেমিক্যালের গোডাউনের যে আগুন আছে সেই আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি। অর্থাৎ এখানে আসলে ধোঁয়ার একটা প্রকোপ দেখছি। স্বাভাবিকভাবে আগুনের যে উত্তাপ সেটি কমে গেলেও আসলে ভেতর থেকে থেমে থেমে কিন্তু অনিয়মিত বিরতিতে আমরা দেখছি যে এখনও ধোঁয়া উঠছে। আমরা ফায়ার সার্ভিসের যিনি ব্রিফ করছিলেন তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে ভেতরের পরিস্থিতি কি। তিনি জানিয়েছেন যে হতাহতের সংবাদ জানিয়েছেন যে নিহত হয়েছেন ৯ জন, সেই সংখ্যাটা কিন্তু হচ্ছে শুধুমাত্র গার্মেন্টসের। এবং এর পাশেই এর অদূরেই যে হচ্ছে কেমিক্যাল কারখানা রয়েছে সেখানে যে হতাহতের ঘটনা রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেখানে তারা প্রবেশ করতে পারেনি, যেহেতু নিরাপত্তা জনিত একটা সংকট আছে। অর্থাৎ ভেতরের কেমিক্যাল বিভিন্ন সময় বিভিন্নভাবে রিয়াকশন করতে পারে। তো সেই জায়গা থেকে আসলে সেখানে তারা কোনো ধরনের আসলে ভেতরে প্রবেশ করার মতো পদক্ষেপ নিতে পারেনি। তবে তারা আমাদেরকে বলেছেন যে তারপরেও তারা কার্যক্রম শুরু করার কথা বলেছিলেন। এবং এরপরে আমরা দেখেছি যে সন্ধ্যার আগে আনুমানিক ৫:৩০টার দিকে তারা পুনরায় কিন্তু সেখানে ঠান্ডা জল নিক্ষেপ করে এবং আগুন নেভানোর একটা প্রচেষ্টা তারা করেছিল। এবং এরপরেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় আসলে বেশ কিছু অ্যাম্বুলেন্সকে আমরা দেখেছি এখান থেকে আসলে বের হয়ে যাওয়ার। অর্থাৎ যারা হতাহত আছেন তাদের অনেকে আসলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ কিংবা অন্যান্য যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখেছি। এবং আরেকটি বিষয় আমি একটু জানাতে চাই, যেহেতু এখানে আসলে উৎসুক জনতার একটা বড় একটা বাধা ছিল, অর্থাৎ যারা এখানে উৎসুক অবস্থায় ছিল তারা অনেকেই আসলে এখানে যে অগ্নি নির্বাপন বা এখানে নিরাপদভাবে সরিয়ে নিয়ে যাওয়ার যে কার্যক্রম সেখানে আসলে একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা চেষ্টা করছে নিরাপদ দূরত্বে রাখার জন্য। কারণ যে বিষয়টি আসলে অনেকেই বলছেন বা অনেকে দাবি করছেন যে কেমিক্যালের যে ধোঁয়া, এটা কিন্তু একজন মানুষের ইন্দ্রিয়গত বিভিন্ন অর্গানের জন্য বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিকর। একই সাথে যদি বলতে চাই এই কেমিক্যালের যে বিস্ফোরণের যে শঙ্কা রয়েছে সেটাও কিন্তু আসলে কোনোভাবেই এড়ানোর মতো না। কারণ এই কেমিক্যাল পানির সাথেও বিক্রিয়া করতে পারে, কেমিক্যাল বাতাসের সাথেও বিক্রিয়া করতে পারে। এবং অজানা একটা উৎকণ্ঠা কিন্তু যারা আসলে উদ্ধার করছেন তাদের মাঝে আছে। তারা বলেছিলেন যে বেশ কয়েকদিন আগেও আমরা গাজীপুরের একটা কথা বলেছিলেন যে গাজীপুরে একটি অগ্নিকাণ্ডের ব্যাপারে সেখানে বিস্ফোরণ হয়েছিল এবং সেখানে যারা উদ্ধার করছিলেন তাদেরও নিরাপত্তাজনিত একটা প্রশ্ন থেকে গিয়েছিল এবং সেখানেও প্রাণনাশের বিষয় আমরা দেখেছিলাম। তো সেই জায়গা থেকে আসলে যারা শৃঙ্খলাটাকে দেখছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে চেষ্টা করছেন যে সর্বোচ্চ সোচ্চার থাকার জন্য, যেন নিজেদের নিরাপত্তার সাথে ক্ষতিকে সর্বোচ্চ পরিমাণে কমিয়ে নিয়ে এসে সর্বনিম্ন অবস্থায় রেখে তারা আসলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। মিরপুরের আগুনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। অবশেষে ৩ যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম চাকসু নির্বাচন, যাতে পুরো ক্যাম্পাস জুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। সেই ভোট উৎসবে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য র্যাব, পুলিশ, এপিবিএন সহ থাকবে প্রায় ২,০০০ নিরাপত্তা কর্মী। আর নির্বাচনকে যাতে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য স্বচ্ছ ব্যালট বাক্স, কোডযুক্ত ব্যালট পেপার সহ নানান পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে প্রার্থীরাও। শোয়েব রহমান জানাচ্ছেন বিস্তারিত।
শব্দগুলো আমরা শুনেছিলাম। সকালে নির্বাচন কমিশন কার্যালয় থেকে স্বচ্ছ ব্যালট বাক্স কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়। ট্রাকে করে ব্যালট বাক্সগুলো নিয়ে যাওয়া হয় 5টি কেন্দ্রে, যেগুলো ওইসব কেন্দ্রের ডিন অফিসে সংরক্ষণ করা হবে। তবে অমোচনীয় কালি, ব্যালট পেপার, সিল সহ অন্যান্য জিনিসপত্র পাঠানো হবে ভোটের দিন সকালে। নির্বাচন পরিচালনায় 4 শতাধিক নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। 5টি কেন্দ্রের 60টি কক্ষের প্রায় 700 গোপন বুথে ভোট গ্রহণ চলবে। থাকবে ছবিযুক্ত ভোটার তালিকা। ভোটাররা নিজের ভোটার আইডি বলে নামের পাশে স্বাক্ষর করে ব্যালট পেপার সংগ্রহ করে গোপন কক্ষে প্রবেশ করবেন। ভোটদানে সময় পাবেন সর্বোচ্চ 10 মিনিট। যা যা আমাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি, নির্বাচনের কক্ষসমূহ, ভোট কেন্দ্র, গোপন কক্ষ, নির্বাচনী ম্যান পাওয়ার, আমাদের লজিস্টিক্স যা কিছু আছে একদম পারফেক্টলি রেডি। ব্যালট পেপার নিয়ে বিতর্ক এড়াতে প্রতিটি ব্যালটেই থাকবে গোপন কোড নাম্বার। এছাড়াও ওএমআর পদ্ধতির এসব ব্যালট 2 ধাপে ফলাফল যাচাই করা হবে। বিশেষ সফটওয়্যারে প্রতিবার ফলাফল একই হলে তা সঠিক বলে ধরে নিয়ে চূড়ান্ত ফলাফল হিসেবে গণ্য করা হবে। অ্যাকচুয়াল ব্যালট যখন স্ক্যানিং হবে, এই ডাটা ফাইলটা আবার তাদের 2 সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস হবে। আমরা আমাদের আইসিটি সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস করে একটা ক্লোজ খামে নির্বাচন কমিশনের যিনি রিটার্নিং অফিসার তার হাতে দিয়ে রাখবো। তাদেরটাও যখন আসবে উভয়টা খুলবেন, ওখানে এজেন্টের উপস্থিতিতে তারা মিলাবেন যে দুটো রেজাল্ট একই হলো কিনা। এদিকে গতকাল রাত থেকেই ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন হয়েছে। সকাল থেকেও বিভিন্ন স্থানে টহল দেয় র্যাব সদস্যরা। নির্বাচন নিয়ে কোনো শঙ্কার খবর না থাকলেও সর্বোচ্চ সতর্কতায় থাকার কথা জানিয়েছে তারা। আমাদের ছাত্র যাতে নিরাপদে, নির্বিঘ্নে, সুষ্ঠুভাবে তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করতে পারে, তাদের সংসদ নির্বাচন করতে পারে, সেজন্য চেষ্টা করে যাচ্ছে। আগামীকাল সারাদিন এবং নির্বাচনের ফলাফল শেষ হওয়া এবং পরবর্তীতে যদি কোনো নিরাপত্তা থ্রেট থাকে শেষ হওয়া পর্যন্ত আমাদের কমপক্ষে 8টি টিম থাকবে এবং আরও রিজার্ভের টিম রাখা হবে। যদি প্রয়োজন হয় সেই টিমগুলো আসবে। নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে 908 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 27,500। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। এদিকে রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে চলছে ভোটের উৎসব। প্রার্থী সমর্থক ভোটারদের উপস্থিতিতে জমজমাট প্রচারণায় শেষ দিন। অভিযোগ ছাপিয়ে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ছাত্র শিবির ও ছাত্র দলের। যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা রক্ষা করার দাবি করছে ভোটাররা। এদিকে নির্বাচন সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশনও। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। 753 একরের সবুজ মতিহার, 28,000-এর বেশি ভোটার আর 905 জন প্রার্থীর পদভারে নির্বাচনী প্রচারণার শেষ দিনে মুখর ক্যাম্পাস। কানায় কানে পরিপূর্ণ প্রতিটি আড্ডার স্থল। তাতে কেউ খেলাধুলার পোশাক পরে, কেউ বা বাদ্য বাজনায় চালিয়েছেন প্রচারণা। ব্যালট নম্বরের প্ল্যাকার্ড বানিয়ে প্রদর্শন করেছেন সিনেট ও হল সংসদের প্রার্থীরাও। ভোটাররা বলছেন, মাস জুড়ে শুনেছেন প্রার্থীদের প্রতিশ্রুতি। ইস্তেহার বাস্তবায়নে যোগ্যতার মাপকাঠিতে যারা এগিয়ে থাকবেন তাদেরই নির্বাচিত করতে চান তারা। ক্যাম্পাসে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা থাকুক আর নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক। নির্বাচনের পরেও সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকুক, এটাই চাইব। রাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে রাকসুর যারা নির্বাচিত হবে তারা পাশে থাকবে, আমি এমনটাই প্রত্যাশা করি। অবশ্যই যোগ্য প্রার্থী দেখতে চাচ্ছি যারা আমাদের ক্যাম্পাসে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে এগিয়ে আসবে। তো দিন শেষে যেই হোক সে যেন একদম প্রপারলি আমাদের দেখাশোনার জিনিসটা, যে আমাদের চাহিদা যেটা, সেগুলো যত পূরণ করতে পারে, চেষ্টা করে, আমি সেটাই। শেষ দিনেও পাল্টাপাল্টি অভিযোগ ছিল ছাত্রদল, ছাত্র শিবিরের। তবু রাকসুর স্বার্থকেই মুখ্য করে প্রচারণা ও সুষ্ঠু নির্বাচনকে অগ্রাধিকার দিয়েছেন প্যানেল দুটো। তবে নির্বাচন কমিশনের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে শিবির। শেষ দিনে স্বতন্ত্র প্রার্থীদের কেউ কেউ সমর্থন জানিয়েছেন ছাত্রদলের এডিএস প্রার্থীকে। আমাদের মধ্যে কিন্তু একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। 2-1টি ছোটোখাটো ঘটনা ছাড়া আমাদের সকল প্যানেলের সাথে কিন্তু খুবই সম্প্রীতির সম্পর্ক। আমরা আশা করব এই রাকসু নির্বাচনের পরে আমরা একটি সুন্দর একটি পরিবেশ বজায় রাখতে পারবো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে যেগুলো অভিযোগ আছে অলরেডি লিখিতভাবে আমরা ইতোমধ্যে জমা দিয়েছি নির্বাচন কমিশনের কাছে। আমরা এ নিয়ে আর কাদা ছড়াছড়ি করতে চাই না। আজকে যেহেতু প্রচার প্রচারণার শেষ দিন, আমরা প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত থাকতে চাই। ভোট গ্রহণে 990টি বুথের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। স্বচ্ছ ব্যালট বক্স, প্রার্থী প্রতিনিধি ও গণমাধ্যমের উপস্থিতিতে বুথে বুথে পৌঁছে দেওয়া হবে বলছে নির্বাচন কমিশন। সুষ্ঠু ভোট অনুষ্ঠিত করতে সকল প্রস্তুতি আছে বলছেন প্রধান নির্বাচন কমিশনার।
সেন্টারগুলোতে 100-র উপরে সিসি ক্যামেরা থাকবে এবং প্রত্যেকটা ব্যালট বাক্স সিসি ক্যামেরার নিচেই থাকবে ফুল টাইমে পুরো নির্বাচনকালীন সময়ে। এবং আমাদের যে সিকিউরিটি আছে, যে পোলিং এজেন্ট আছে, তাদের উপস্থিতিতেই কেন্দ্র থেকে আমাদের কাউন্টিং সেন্টারে এগুলো ট্রান্সফার করা হবে। রাত 12টায় শেষ হচ্ছে রাকসু নির্বাচনের প্রচারণার সময়সীমা। 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে আগামী 16 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। রাকিবুল হাসান, এখন রাজশাহী। চট্টগ্রামের বহদ্দার হাটে অভিযান চালিয়ে ডলার, ইউরো সহ 20 কোটি টাকার জাল নোট জব্দ করেছে র্যাব। বিকেল 3টার দিকে নগরের নূরনগর হাউজিংয়ের অভিযান চালিয়ে এসব নোট জব্দ করা হয়। এ সময় তানবিজ নামে একজনকে আটক করে র্যাব। বড় একটি চক্র এসব জাল নোট তৈরির সঙ্গে জড়িত বলে প্রাথমিক ধারণা র্যাবের। এ নিয়ে আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। ভাজে ভাজে সাজানো ডলার, ইউরো, দিরহাম, রিয়াল সহ দেশীয় নতুন নোট, টাকার অঙ্কে প্রায় 20 কোটি টাকা, যার সবই অবৈধ জাল নোট। মঙ্গলবার নগরীর বহদ্দারহাট নূরনগর হাউজিংয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এ সময় 55 বান্ডেল জাল ইউরো, 45 বান্ডেল ডলার, 21 বান্ডেল দিরহাম, 45 বান্ডেল রিয়াল ও দেশীয় জাল নোট সহ তানবিজ নামে একজনকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তানবিজ জানায়, শুটিং পারপাসে এসব মুদ্রাগুলো বানিয়ে দারাজের মাধ্যমে বিপণন করত, যা নাটক, সিনেমা, রিলস তৈরিতে ব্যবহার হতো। নগরীর আন্দরকিল্লা অঙ্কুর প্রিন্টার্স থেকে এসব নোট ছাপানোর কথা জানান আটক তানবিজ। 4 মাস আগে থেকে এই অবৈধ জাল নোট তৈরি ও বিপণনের কাজ করে আসছে সে। র্যাব জানায়, উদ্ধার হওয়া কিছু কিছু জাল নোটে ঝাপসা করে শুটিং শব্দটি লেখা থাকলেও অনেকগুলো জাল নোটে সেটি নেই। তাছাড়া বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী শুটিং কিংবা অন্য কোনোভাবেই কেউ নোট তৈরি করার এখতিয়ার রাখে না। এটি একটি বড় সিন্ডিকেট দাবি র্যাবের। আমরা বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন মহোদয়ের সাথে আমরা যোগাযোগ করেছি। শুটিং পারপাস বলতে বাংলাদেশে বর্তমানে কারেন্সি প্রিন্ট করার অথরিটি অ্যাকচুয়ালি কারোরই নেই। ধরা পড়ার পরে একজন অপরাধী বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে থাকেন। সে দাবি করছে সে দারাজে দিত, বিভিন্ন ধরনের সে শুটিংয়ের জন্য করেছে, মুভির জন্য। তো যখন তাকে সিনেমা বা নাটকের নাম বলতে বললাম যে কোন সিনেমা আর কোন নাটকে এটা ব্যবহার হয়েছে, সে বলতে পারেনি। তো এই ধরনের অনেক ধরনের লেম এক্সকিউজ আপনার অপরাধীরা দিয়ে থাকে। এ সময় তার কাছ থেকে 7টি মোবাইল, 7টি ক্রেডিট কার্ড, ল্যাপটপ সহ বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস জব্দ করা হয়। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। বেলা 11টার দিকে নাচল উপজেলার ফতেপুর ইউনিয়নের মার্কল সাহাপুকুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা সবাই জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম তুহিনের সমর্থক। তাদেরকে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মারধর ও কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল স্থানীয় বিএনপি নেতা আব্দুল সালাম তুহিন ও সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে। গত 3 দিন আগে আমিনুল ইসলামের বেশ কয়েকজন সমর্থককে মারধর করে অপরপক্ষ। এরই জের ধরে মঙ্গলবার সকালে পাল্টা হামলা করে আমিনুল ইসলামের সমর্থকরা। এতে অন্তত 10 জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার দামুর হুদায় জমি নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে জয়নুর নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। মঙ্গলবার সকালে গোবিন্দ হুদা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে গ্রামের নুরুল হক পেশকার গ্রুপ ও বিল্লা মন্টর গ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে নুরুল হক গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মাসুদ বিল্লা গ্রুপের কয়েকজনের উপরে হামলা চালায়। এ সময় গুরুতর আহত অবস্থায় 4 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জয়নুলের। শিক্ষক কর্মচারীদের 3 দফা দাবি আদায়ে আজও দেশের বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। বরিশালে 2য় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। তারা বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী বাড়ি ভাড়া 20% বৃদ্ধি, মেডিকেল ভাতা 500 টাকা বাড়ানো ও উৎসব ভাতা বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার
হুঁশিয়ারি দেন তারা। এদিকে শিক্ষার্থীরা ক্লাসে গেলেও পাঠদান বন্ধ থাকায় ফিরে যান তারা। একই দাবিতে কর্মবিরতি পালন করেছেন নওগাঁ, যশোর ও রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও। এতে বন্ধ থাকে সব ধরনের ক্লাস পরীক্ষা। তবে দাবি মেনে নেওয়া হলে অতিরিক্ত ক্লাস নিয়ে তা পুষিয়ে দেওয়া হবে বলে জানান শিক্ষকরা। শিক্ষকদের সাথে বারবার অবাধা করা হয়েছে, প্রতারণা করা হচ্ছে, এখন কোনোটাই দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে শিক্ষকরা এখন কর্মবিরতিতে লিপ্ত আছে। আমরা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। সরকার বাহাদুর এই সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এবং সমস্যার সমাধান হলে আমরা শিক্ষার্থীদের যে এই যে পড়ালেখায় একটু বিলম্ব হচ্ছে বা সাময়িকভাবে ঘাটতি হচ্ছে, আমরা এটা পুষিয়ে দেব বলে আশা প্রকাশ করি। পিয়ার পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন জামায়াতের নেতাকর্মীরা। এই সময় বক্তারা বলেন, জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের 5 দফা দাবি মেনে নিয়ে নির্বাচন দিতে হবে। এছাড়া পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হলে ফ্যাসিবাদ ফিরে আসবে বলে জানান তারা। একই দাবিতে মানববন্ধন হয়েছে বরিশালেও। নগরীর সদর রোডে কর্মসূচিতে অংশ নিয়ে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান নেতাকর্মীরা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।